আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। শ্রেণী মতে দেশে বিদেশে যে যেখানে আছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে নমস্কার, সালাম, আদাব জানাচ্ছি শ্রেণী মতে। আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সম্পর্কে দেশ বিদেশের সবাই অবহিত আছেন এবং সাম্প্রতিক ঘটনাবলীও আপনারা অবহিত আছেন। এখানে বিচার চলছে। ইতিমধ্যে শেখ হাসিনার কেসে স্টেট ডিফেন্স ছিল। স্টেট ডিফেন্স সম্পর্কেও আপনারা অবগত আছেন। আমাদের আইনজীবীদের কাজ হচ্ছে অন্য একজন আইনজীবীকে সম্মান জানিয়ে কথা বলা। কোনো আইনজীবী কখনো বিচারালয়ে দাঁড়িয়ে চেষ্টার ত্রুটি করেন না। আইনজীবীগণ যেমন বাদী পক্ষে লড়ছেন, তেমনি আসামি পক্ষেও লড়ছেন। এই লড়াইয়ে প্রাণান্তকর চেষ্টা করে যান তার প্রফেশনালিজমের উপর ভিত্তি করে, তার প্রফেশনালিজমকে আলোকিত করতে, বিকশিত করতে এবং উজ্জীবিত করতে। কারণ আইনজীবীর উপরে ওঠা, টিকে থাকা সব কিছু নির্ভর করে তার প্রফেশনালিজমকে ডেভেলপ করার মাধ্যমে। কাজেই শেখ হাসিনার মামলায় এবং অন্যান্য সমসাময়িক সময়ে অভিযুক্তদের মামলায় স্টেট ডিফেন্স যেভাবে লড়ছেন তাকে সম্মান জানিয়ে আমি কথা বলছি। তারা তাদের অবস্থান থেকে চেষ্টা করছেন। মানুষের চেহারা এক এক রকম। অনেক বিচারকরাও অনেক গুরুদণ্ড দিয়ে থাকেন, মুখে হাসি থাকে। আবার অনেক বিচারক লঘুদণ্ড দিয়ে থাকেন, মুখে হাসি থাকে না। আমি, আপনি যখন কথা বলি, কারো মুখে হাসি থাকে, এটা অভ্যাসগত। কারো মুখে হাসি থাকে না। কেউ সবসময় হাসি খুশি থাকে, আবার কেউ ফাঁসির কাস্টে দাঁড়িয়েও তার মুখে হাসি থাকে, আবার কেউ আদালতে দাঁড়িয়েও হাসি থাকে না। এমনকি বিয়ের আসরে বসেও অনেকের মুখে হাসি থাকে না। এটি হচ্ছে ন্যাচারাল। প্রকৃতির আদলে, প্রকৃতির নিয়ন্ত্রণে মানুষ ছোটবেলা থেকে কথা বলার আঙ্গিক, তার অবয়ব যেভাবে ব্যবহার করে সেটি অভ্যাসে পরিণত হয়। অনেক ক্ষেত্রে এরা বংশানুক্রমে এটি ধাবিত হচ্ছে। এই ঘটনায়
এর প্রেক্ষিতে কে হাসলো, কে হাসলো না, এ নিয়ে তার মেধা, তার প্রচেষ্টা, তার লড়াই পুরোপুরি আঁচ করা যায় না। আমি কোনো পাবলিক ফিগার নয়, কাজেই আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দিবেন। আমি একজন আইনজীবী। ইতিমধ্যে আমাদের মনে অনেক আশা জাগিয়েছিলেন জনাব জহুরুল ইসলাম খান, সংক্ষেপে জেডাই খান। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে বরিশালের কৃতি সন্তান এই জহুরুল ইসলাম খান। তার পিতামহ খান বাহাদুর উপাধি পেয়েছিলেন বরিশালে ঐতিহাসিক বিবির পুকুরের পাড়েই তাদের একটি সুন্দর ও অভিজাত বাড়ি। এটি মানুষ অবলোকন করে অত্যন্ত গৌরবের সাথে, মর্যাদার সাথে। তিনি শেখ হাসিনার কেসকে ডিফেন্ড করবে শুনে অনেকেই চিন্তা করেছিল যে এই লড়াইয়ের মাধ্যমে কেসের অবস্থান জানতে পারবে, ট্রায়ালের অবস্থান জানতে পারবে এবং ট্রাইব্যুনালের অবস্থান জানতে পারবে। বিচারের যে ফ্যাক্ট, ঘটনার যে ফ্যাক্ট, এর বিষয়ে অনেকেরই কৌতূহল থাকে, সেটি জানতে পারবে এবং এটি সব পক্ষের, শেখ হাসিনার পক্ষের মানুষদেরও যেমন কৌতূহল, শেখ হাসিনার বিপক্ষের মানুষদেরও তেমনি প্রচণ্ড কৌতূহল। এই কৌতূহলের জায়গা থেকে আমরা খুবই আশান্বিত হয়েছিলাম যে আমরা উভয় পক্ষের প্রসিকিউশন এবং অভিযুক্তদের পক্ষে লড়াই আমরা দেখতে পারব এবং লড়াই দেখে আমাদের যে কৌতূহল এই মামলা সম্পর্কে, মামলার গতিবিধি, মামলার রায় সম্পর্কে দেশ বিদেশে মানুষের যে কৌতূহল, সে কৌতূহল মিটবে। কিন্তু সম্প্রতি তিনি জানালেন যে তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না, ডিফেন্ড করবেন না। এর অন্যতম কারণ যা আমরা মিডিয়ায় দেখেছি তা হলো শেখ হাসিনার এই ট্রাইব্যুনালের উপর আস্থা নেই। এটি তো প্রচলিত একটি বিষয়, এটি চলে আসছে অনেক আগে থেকে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তার সরকারের সময় যে ট্রাইব্যুনাল ছিল, আমি কোনো ট্রাইব্যুনালকে সরকারের ট্রাইব্যুনাল বলবো না, সরকারের সময়ের ট্রাইব্যুনাল বলবো, কারণ ট্রাইব্যুনাল হচ্ছে একটি আদালত, উচ্চ আদালত। এর প্রতি সম্মান রেখে কথা বলতে হবে। একে অসম্মান করলে জাতি ছোট হয়ে যায়, আমাদের জাতিসত্তা ছোট হয়ে যায়, আমাদের প্রফেশনালিজম ছোট হয়ে যায়। দেশ বিদেশে আমরা অনেক 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 ছোট হয়ে গেছি। এখন থেকে, আজকে থেকে আর আমরা ছোট করব না।
ট্রাইব্যুনাল একটি আদালত, কোনো সরকারের নয়, একটি উচ্চতর বিচারাঙ্গন। এখানে বিচার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধের বিচার হচ্ছে, বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে আমরা তাকে অভিহিত করেছি। তখন আমরা দেখেছি শেখ হাসিনার সরকারের সময় যে ট্রাইব্যুনাল কাজ করেছে, সেখানে যারা অভিযুক্ত ছিল, শেখ হাসিনার সরকারের সময়ে ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত ছিল, তারাও বলেছিল যে এই ট্রাইব্যুনালের উপরে আমার আস্থা নেই, এই ট্রাইব্যুনালে আমাদের আস্থা নেই। তারাও অনেক বাইরে আন্দোলন করেছে এবং ট্রাইব্যুনালকে সক্রিয় রাখার জন্য আবার আন্দোলন হয়েছে, শাহবাগে আন্দোলন হয়েছে, ব্যাপক আন্দোলন হয়েছে। বিশেষভাবে আমি স্মরণ করি কাদের মোল্লার যখন ফাঁসি হয়, তখন এই ট্রাইব্যুনালের পক্ষে বিপক্ষে তুমুল আন্দোলন হয়েছে। তো একটি সরকারের সময় যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কাজ করে, সে ট্রাইব্যুনালকে নিয়ে কানা ঘুষা, পক্ষে বিপক্ষে, আস্থা অনাস্থার কথা এটি চলে আসছে। তবুও আমি মনে করি, বা যারা বিজ্ঞ আইনজীবী বা সুধীজন কিংবা সুশীল সমাজ, তারা নিশ্চয়ই ভাববেন যে এই স্টেট ডিফেন্স বিষয়টি একটি প্রচলিত ধারা, এটি আমাদের যে কার্যবিধি রয়েছে, ফৌজদারি কার্যবিধি, ট্রাইব্যুনাল কার্যবিধি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যবিধি, এই কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে যদি শেখ হাসিনা মন্তব্য করেন এই ট্রাইব্যুনালের উপর আস্থা নেই, এটি তিনি করতে পারেন। ট্রাইব্যুনাল সক্রিয় আছে, ট্রাইব্যুনাল চালু আছে। আমি মনে করি এখানে স্টেট ডিফেন্স যদি থাকে, এখানে কোনো বিবাদী পক্ষের ক্ষতি হওয়ার কিছু নেই। স্টেট ডিফেন্স না থাকলেও পক্ষে বিপক্ষে মানুষ থাকবে, পক্ষে বিপক্ষে কথা থাকবে, ট্রাইব্যুনালে পক্ষে বিপক্ষে আলোচনা থাকবে, সরকারের পক্ষে বিপক্ষে আলোচনা অবশ্যই থাকবে। কাজেই আমি এই স্টেট ডিফেন্স থাকা একটি কার্যবিধির নিয়ন্ত্রণে একটি বিষয়, এটিকে স্টেট ডিফেন্সকে চালু রাখা, সক্রিয় রাখা, আমি মনে করি, আমি এই জুডিশিয়ারির একজন সাধারণ সদস্য হিসেবে আমি মনে করি এটি এই স্টেট ডিফেন্স সক্রিয় রাখা উচিত। এবং এই জন্য আমি আবেদন করব বিনয়ের সাথে যে জহুরুল ইসলাম খান, জেরাই খান, আমাদের পান্না ভাই, শ্রদ্ধাভাজন সিনিয়র, আপনি ফিরে আসুন, আবার হাসিনার কেসকে ডিফেন্ড করুন।
মানুষ, দেশ বিদেশের মানুষ এই ট্রাইব্যুনালের কার্যবিধি, ট্রাইব্যুনালের মামলাগুলো, ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম দেখার জন্য উন্মুখ হয়ে আছে। এই ট্রাইব্যুনালের কার্যক্রম বোঝার জন্য উন্মুখ হয়ে আছে। কাজেই স্টেট ডিফেন্স একটি আদালতের প্রক্রিয়া, একটি আইনের প্রক্রিয়া। এটি থাকলে প্রক্রিয়াটাই থাকবে, এখানে কারো লাভ ক্ষতির কিছু নেই। যে হারার সে হেরে যাবে, যে জিতবার সে জিতে যাবে। এখানে আমরা যে এ পর্যন্ত আমরা যতটুকু মিডিয়ায় জেনেছি, অবশ্যই আদালতের প্রতি সম্মান রেখে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের প্রতি সম্মান রেখে, আমি এই জুডিশিয়ারির একজন সাধারণ সদস্য হিসাবে আমি মনে করি যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এখানে হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা এবং অন্যান্য অভিযোগের মামলাগুলো পরিচালিত হচ্ছে বলেই আমরা জানি। সেখানে আমরা লক্ষ্য করব, কিংবা শ্রোতারা, কিংবা দর্শক, কিংবা এই ট্রাইব্যুনালের এই বিচারের পক্ষের বিপক্ষের লোক, নানা শ্রেণী পেশার মানুষ, নানা দল ও মতের মানুষ অবলোকন করবে যে হত্যা মামলায় নিরপেক্ষ সাক্ষীর বিষয়গুলো আছে কিনা, চাক্ষুষ সাক্ষীর বিষয়গুলো আছে কিনা। কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা যে আইনশাস্ত্র চর্চা করি, আমরা উচ্চ আদালতের যে সিদ্ধান্তগুলো চর্চা করি, দেশের এবং বিদেশের অনেক সিদ্ধান্তগুলো আমরা অনুসরণ করি, বিচারকবৃন্দ অনুসরণ করে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে কিন্তু নিরঙ্কুশভাবে দ্ব্যর্থহীন ভাষায় একটি কথা বলা হয়েছে, যে আসামি অনুপস্থিত হোক কিংবা উপস্থিত হোক, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হোক কিংবা উপস্থিতিতে ট্রায়াল হোক, অভিযুক্তের উপস্থিতিতে ট্রায়াল হোক কিংবা অনুপস্থিতিতে ট্রায়াল হোক, কোনো ক্রমে তাকে অন্যায়মূলক শাস্তি দেওয়া যাবে না। আর সাক্ষ্যের বিষয়ে যথেষ্ট সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হলে তখন শাস্তি দেওয়ার বিধান রয়েছে। এবং এক্ষেত্রে একটি কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল হাসিনা সরকারের সময়ও ছিল এবং
খালেদা জিয়ার নামেও অনেক মামলা মোকদ্দমা ছিল, হাসিনার নামেও মামলা মোকদ্দমা ছিল। এখানে সেই মামলা মোকদ্দমা জটিলতা থেকে, মামলা মোকদ্দমার দায়ভার থেকে, গ্রেপ্তার থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতে লড়াই হয়েছে, রিট পিটিশন হয়েছে। সেখানে কিন্তু একটা বিষয় আছে যে চার্জ হিয়ারিং কিন্তু অভিযুক্ত বা আসামির অনুপস্থিতিতে হওয়া বাঞ্ছনীয় নয়, ডিসাইডেড। কারণ অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করার পরে তার অভিযোগ পড়ে শোনাতে হবে। সে যদি নিজেকে ডিফেন্ড করে, তার লয়ার যদি তাকে ডিফেন্ড করে, সেই সুযোগ তাকে দিতে হবে। এটা কিন্তু খালেদা জিয়া এবং হাসিনা কেসগুলোর মধ্যে এটি রয়েছে। পাশাপাশি অনুপস্থিতির বিচার, ত্রুটিপূর্ণ বিচার থাকে, এটিও ডিসিশনে, রিটের দীর্ঘ ডিসিশনে বলা হয়েছে। কারণ ওই যে আমি বললাম যে 100 বছরের নয়, 1000 বছরের যত সিদ্ধান্ত, দেশের বিদেশের যত সিদ্ধান্তের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে অভিযুক্তেরও অধিকার আছে, আসামিরও অধিকার আছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে। উপস্থিত হোক অনুপস্থিত হোক, তাকে কোনো ক্রমে অনুপস্থিতির অজুহাত দিয়ে তাকে শাস্তি দেয়া যাবে না, এ সুযোগ নাই। অনেক সময় আমরা ভুল করে গ্রুপ ডিসকাশনে, মঞ্চে, মিডিয়ায়, আসর আড্ডায় আমরা বলে থাকি যে হায়, এই আসামিটি উপস্থিত থাকলে এই শাস্তিটি তাকে দেওয়া হতো না, অনুপস্থিত ছিল বিধায় তাকে শাস্তিটি দেওয়া হয়েছে। অবশ্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করলে, সাক্ষ্য প্রমাণের উপর আলোচনা করলে, সিদ্ধান্তগুলো, উচ্চ আদালতের সিদ্ধান্তগুলোর আলোকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে এটি সত্য কথা যে অনুপস্থিত যদি থাকে অভিযুক্ত, তাহলে তার ডিফেন্ড করার সুযোগ অনেক কমে যায়। কারণ সব মামলা, হত্যা প্রচেষ্টার মামলার উপাদানগুলি হচ্ছে সাক্ষ্য প্রমাণ, উপাদানগুলি হচ্ছে আলামত। বাদীর যেমন বক্তব্য থাকে, অভিযুক্তরও বক্তব্য থাকে। অনুপস্থিত থেকে সেই অভিযুক্ত নিজের পক্ষে সাক্ষ্য প্রমাণ, আলামত এগুলো যথেষ্ট পরিমাণে উপস্থাপন করতে না পারায় ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালে অভিযুক্তের ভাগ্য কালো মেঘের ঘন ঘটা ঘটে যেতে পারে। এটাই আমাদের অভিজ্ঞতা, এটাই আমাদের এই আইনাঙ্গনের অনেকের অভিজ্ঞতা বা সবার অভিজ্ঞতা বললেও ভুল হয় না। বেনিফিট অফ ডাউট এই বিষয়টি কিন্তু আমাদের ট্রায়ালে, জুডিশিয়ারিতে খুব 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 গুরুত্বের সাথে দেখা হয়। বেনিফিট অফ ডাউট, এটা ডিসাইডেড। বেনিফিট অফ ডাউট
কার পক্ষে যাবে? অভিযুক্তের পক্ষে যাবে। কারণ আমাদের সিপিসি কিংবা আমাদের ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি কার্যবিধির যে ধারাবাহিকতা রয়েছে একেবারেই ডিসাইডেড, একেবারেই আয়নার মতো পরিষ্কার। তা হলো যে মামলা বাদীকেই প্রমাণ করতে হয়, মামলা কিন্তু বাদীকেই প্রমাণ করতে হয়। কাজেই কখনো যদি অভিযুক্তকে সন্দেহ করার ভিতর, অভিযুক্তকে অভিযুক্ত করার, অপরাধী করার, কনভিকশন সেন্টেন্স দেওয়ার সময় দেখা যায় যে ডাউট আছে, কোনো তার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রমাণে সন্দেহ আছে, সেখানে বেনিফিট অফ ডাউট কিন্তু অভিযুক্তই পাবে। এটাই হচ্ছে আইনের কথা। আর যে কথাটি আমি বললাম যে ইনঅ্যাবসেন্সিয়া চার্জ ইল্লিগাল, এটি হাসিনার কেসেও আছে, খালেদা জিয়ার কেসেও আছে। কারণ হাসিনা সরকার ক্ষমতায় আসার পূর্বে, ক্ষমতায় এসেও অনেক কেস মোকাবিলা করেছেন, খালেদা জিয়াও অনেক কেস মোকাবিলা করেছেন। এখন এই যে বললাম যে প্রপার অ্যান্ড এডিকুয়েট এক্সপ্লানেশন অফ দি ল মাস্ট ফ্রম দি চার্জ, এটা কবিরউদ্দিন ভার্সাস স্টেট কেস 1957 সনের এর মধ্যে আছে। তারপরে 68 ডিএলআরে 518 পাতায় আছে মীর আমির হোসেন ভার্সাস কাউন। এই কেসগুলোতে কিন্তু বলা আছে যে চার্জ ফ্রেমের সময় এডিকুয়েট এক্সপ্লানেশন থাকতে হবে, যথেষ্ট সন্দেহাতীত ব্যাখ্যা থাকতে হবে। অপরাধটি কী, অভিযোগটি কী এবং কিভাবে এই অভিযুক্তের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছেন, এটি যথেষ্ট আলোচনা কিন্তু চার্জ ফ্রেমে থাকতে হবে। এটি ইনঅ্যাবসেন্সিয়া ট্রায়ালের একটি লক্ষণ বা একটি দুর্বলতা বলে জুডিশিয়ারি মনে করে বা আমাদের অভিজ্ঞতা মনে করে। mere misdirection to the jury not enough for reference, accused was prejudiced. অভিযুক্ত কোনো মোকদ্দমার অভিযুক্ত বিচারহীন হবে, বিচার বঞ্চিত হবে যদি জুরি কোনো রকম ডিরেকশন পেয়ে থাকে। জুরি যদি ডাইরেক্টেড হয়, যথেষ্ট পরিমাণে ডাইরেক্টেড হয়, এখানে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বিচার পরিচালিত হয়, আমাদের লেজিসলেচার সেই উদ্দেশ্য প্রণোদিত বিচারকে নিবৃত করেছেন, নিরুৎসাহিত করেছেন। এটি বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে। আমাদের জুডিশিয়ারি, আমাদের লেজিসলেচার, আমাদের হাজার বছরের যে আমাদের সিদ্ধান্তসমূহ রয়েছে, মূল্যবান সিদ্ধান্তসমূহ রয়েছে, সে এই কথাটি বলে দেয়। এটি আছে 8 ডিএলআর 1956 সনের 8 ডিএলআরে 263 পাতায় আছে যে অভিযুক্ত প্রিজুডিসড হবে। অভিযুক্ত আপনার বিচার বঞ্চিত হবে, বিচারে কলঙ্ক কালিমা এসে যাবে, বিচার ব্যবস্থায় কে নন্দিত বিচার ব্যবস্থাকে মানুষ বলবে না দেশে বিদেশে, নিন্দিত বিচার ব্যবস্থা বলবে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে, যদি জুরি মিসডাইরেক্টেড হয়,
বা জুরি যদি কোনো রকম মিসডাইরেকশন পেয়ে থাকে। এখন ডিফেক্ট অফ প্রসিডিউর ইললিগ্যাল প্রসিডিউর, এটা 7 DLR। সেভেন ডিএলআর 515 পাতায়। এটি হাইকোর্ট ক্রাউন ভার্সাস এমডি মোল্লা। হাইকোর্ট ক্রাউন ভার্সাস এমডি মোল্লা মোকদ্দমাটিতে বলেছে ডিফেক্ট অফ প্রসিডিউর ইললিগ্যাল প্রসিডিউর, অর্থাৎ আপনি একটি অভিযোগ আনয়ন করলেন, সেটি এফআইআর হোক কিংবা সিআর কেস হোক, তার কতগুলো প্রসিডিউর আছে। আপনি প্রসিকিউশন স্বচ্ছ কিনা, প্রসিকিউশন যদি সন্দেহযুক্ত হয় এবং সাক্ষ্য প্রমাণ যদি নিরপেক্ষ না হয়, চাক্ষুষ সাক্ষী না হয়, ঘটনাস্থলের সাক্ষী না হয়, তাহলে সেই প্রসিডিউর ইললিগাল। আরেকটি বিষয় আমাদের অভিজ্ঞতা আমাদেরকে তাড়িত করে, আমাদের অভিজ্ঞতা, আমার প্রত্যেক আইনজীবী বন্ধুদের অভিজ্ঞতা তাদেরকে দায়িত্বশীল করে, তাড়িত করে মানুষের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। সেটা হচ্ছে যে ডিফেক্ট অফ প্রসিডিউর ইললিগ্যাল প্রসিডিউর, 7 DLR 515 পাতা। আপনার এই যে এফআইআর থেকে সে তার তদন্ত কিংবা বিচারের রায় পর্যন্ত সম্পূর্ণ শতভাগ যদি নিরপেক্ষতা রক্ষা করা না যায়, তাহলে সে বিচার প্রশ্নবিদ্ধ থাকে। এই বিষয়গুলো আমি এজন্যই নিয়ে আসছি, সব আদালতের প্রতি সম্মান রেখে, যে জনমতকে একটু সচেতন করার জন্য। যারা শ্রোতা, যারা আদালতের বিচার ব্যবস্থা শুনে উপলব্ধি করে, পর্যালোচনা করে যারা কৌতূহল মিটিয়ে থাকেন এবং অভিজ্ঞতা অর্জন করে থাকেন, তাদের জন্য, এবং আমার জুনিয়র বন্ধু যারা শিক্ষানবিশ আইনজীবী আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের বিচারাঙ্গন, বিচার ব্যবস্থা সব ধরনের সিভিল, ক্রিমিনাল, রিট বিষয় মানুষের কৌতূহল আছে। কারণ মামলা, মোকদ্দমা, ফাঁসি, খালাস এগুলো জীবন মরণ সমস্যা। এ সম্পর্কে আমরা খুব সম্যক জ্ঞান রাখি না, আমরা মানুষকে সেভাবে সচেতন করি না, আমাদের সেভাবে পাঠ্যপুস্তকের সেই শিক্ষা ব্যবস্থায় সেই ব্যবস্থা নাই আমাদের। সে কারণে মানুষের এই কৌতূহল থেকেই যায়। শুধু কৌতূহল নয়, এটি বিশেষ প্রয়োজনের কৌতূহল। একটি মামলা মোকদ্দমায়, ভুল মামলা মোকদ্দমায় একটি মানুষ, তার পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। একটি মানুষ, তার পরিবার রাষ্ট্রের একটি অংশ। কাজে একজন নাগরিকের ধ্বংস হওয়া রাষ্ট্রের ভয়ানক ক্ষতি। অবশ্য এটি পত্রপত্রিকায় লিখছেন যে আমরা শিক্ষিত মানুষেরা, পেশাজীবীরা মনে করি আমাদের জীবনের মূল্যবান এবং সাধারণ মানুষের জীবন মূল্যহীন, ভিকটিমদের জীবন মূল্যহীন। এটি সব পেশার জন্য এটি খুব মারাত্মক। আপনার আমার যারা পেশাজীবী, যাদের প্রফেশনালিজম সম্পর্কে সচেতন, শতভাগ সচেতনতা আছে, জ্ঞান আছে, তাদের মনে করা উচিত প্রত্যেকের জীবনের মূল্যবান।
আমি বলেছি যে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের উপরে নানান সিদ্ধান্ত আছে, নানান আলোচনা আছে। সে সম্পর্কে শ্রোতা, এদেশের জনগণ, সংবাদপত্র, মিডিয়া এবং জুডিশিয়ারির সবাই পুরোপুরি আমাদের সচেতন হতে হবে, আমাদের সক্রিয় থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। তাহলে দেশ উন্নত হবে। আমি তো প্রায় 40 বছর লেখালেখি করি, আমি এই কথাটি বলে আসছি যে জুডিশিয়ারি হচ্ছে আধুনিক জীবনে খুব ইম্পর্ট্যান্ট। আধুনিক জীবনে খুব ইম্পর্ট্যান্ট। জুডিশিয়ারি হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যখন আপনার সব উন্নতি, সব মেধা, জীবন, আপনার জীবনের 206খানা হাড়, সমস্ত ভাইটাল অর্গানগুলো পরিচালিত হয়, আপনার মূল্যবান জীবন পরিচালিত হয়। তেমনি নাগরিকদের মূল্যবান জীবন, রাষ্ট্রের মূল্যবান যে কাঠামো, নাগরিক সমষ্টি, তাও পরিচালিত হয় জুডিশিয়ারি দিয়ে। কাজে জুডিশিয়ারিকে হেলাফেলা করা যাবে না। এখন সাসপেক্টেড 302 আর অ্যাটেম্প টু মার্ডার হল 307 এবং মার্ডার হলো 302। এটি সাসপেক্টেড কিনা এ নিয়ে একটি মামলা আছে, বিধান সরকার ভার্সাস স্টেট। এটা 1981 সালে এই মামলাটার 320 পৃষ্ঠায় এটি উল্লেখ আছে যে সাসপেক্টেড 302, সাসপেক্টেড 307, 109 অপরাধে অংশগ্রহণ, সহযোগিতা করা। একই মামলায় যদি অনেক অভিযুক্ত থাকে, অনেক আসামি থাকে, তাহলে 109 সম্পর্কে এটি ব্যাখ্যা আছে। তো এই সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান ধারণের আর সময় নাই। এখন আমাদের কেন সারা পৃথিবীতে জুডিশিয়ারি একটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং উন্নতি অবনতি, মানুষের হতাশা, আশা, আকাঙ্ক্ষা, সব কিছু অগ্রগতি, একটি রাষ্ট্রের অগ্রগতি, রাষ্ট্রের অবনতি, সব কিছুই জুডিশিয়ারির উপর নির্ভর করে। এখন ইন্টেনশনাল কিলিং, আনইন্টেনশনাল কিলিং কিন্তু একটি বিষয় আছে। আমরা যখন এই নরহত্যা বা ব্রুটাল কিলিং মামলা যখন আমরা পরিচালনা করি, আমরা আলোচনা করি, এবং শিক্ষানবিশগণ যখন অধ্যয়ন করেন, চর্চা করেন, তখন কিন্তু আনইন্টেনশনাল কিলিং আর ইন্টেনশনাল কিলিং এই বিষয়টা কিন্তু চলে আসে, এবং এর উপরও শাস্তি কিন্তু লঘু দণ্ড এবং গুরুদণ্ড হয়। আপনি কাউকে গুলি করতে চাননি, আপনি যদি শুটিং প্র্যাকটিস করতেছিলেন, হঠাৎ কোনো একটি প্রাণীর গায়ে গুলিটি লেগে মারা গেছে, সেটি আপনার ইন্টেনশনাল না। আপনি মারতে চেয়েছেন একটা পাখি, মরে গেছে একজন মানুষ, সেটা কিন্তু ইন্টেনশনাল না। আপনি চাননি তাকে হত্যা করতে, আপনি ব্লান্ড উইপন দিয়ে, কোনো বাঁশ দিয়ে আঘাত করেছেন, হত্যা করতে চাননি, কিন্তু তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পড়ে গেছে, তার হেড ইনজুরি হয়েছে, তার মস্তিষ্ক হচ্ছে দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আঘাত পেলে মানুষ সহজে বাঁচে না। এই কারণে আপনার আনইন্টেনশনাল এবং ইন্টেনশনাল কিলিং এই বিষয়টা কিন্তু আমাদের মামলা মোকদ্দমা পরিচালনার সময় সাংঘাতিকভাবে মনে রাখতে হবে। এবং কমন অবজেক্ট, জয়েন্ডার অবজেক্ট, এই বিষয়টি একটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এটি এক নম্বর ডিএলআর, একটি গুরুত্বপূর্ণ ডিএলআর হচ্ছে 1 নম্বর ডিএলআর। 139 পাতায় আছে যে হাকিম আলী ভার্সাস ক্রাউন একটি মামলা আছে। হাকিম আলী ভার্সাস ক্রাউন
এখানে কিন্তু এটা 1949 সনে এই ডিএলআরটা হয়েছে, 1 নম্বর ডিএলআর। এখন 68-69 ডিএলআর হয়ে গেছে আমার জানা মতে। তো আমার এই বক্তব্যগুলো একেবারেই একেবারেই আমার নিজের ওপিনিয়ন, আমার এতদিনের প্র্যাকটিস, এতদিনের পড়াশোনা এবং আমার একান্তই ব্যক্তিগত, কাউকে হার্ট করার জন্য নয়। আমার অগণিত দর্শক শ্রোতা রয়েছেন, তাদের কৌতূহলের জন্য, তাদের কাছে আমি নিজেকে উপস্থাপন করি, মাঝে মাঝে নানানভাবে উপস্থাপন করি, কখনো কবিতা নিয়ে, কখনো সঙ্গীত নিয়ে, কখনো সাহিত্য আলোচনা নিয়ে। তো আমি একদিকে সাহিত্য চর্চা করি, একদিকে সারাদিন কোর্টে থাকি এবং রাত্রে এসে মামলা মোকদ্দমা লিখি, ড্রাফট কারেকশন করি এবং চেষ্টা করি আমার পেশাকে, আমার প্রফেশনালিজমকে আমি করার জন্য, এস্টাবলিশ করার জন্য। সেই জায়গা থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো জয়েন্ডার, অবজেক্ট আর কমন অবজেক্ট, এখন 5 জনে যদি কাউকে আঘাত করে এবং উদ্দেশ্য থাকে একই, যে তাকে হত্যা করা হবে, তাহলে কিন্তু সমান অপরাধী। এবং ডাকাতি করতে গেছে ডাকাত, একজনের কাছে অস্ত্র আছে, 4 জনের নেই, সে কিন্তু জয়েন্ট অফেন্ডার বা কমন অবজেক্ট, তাদের জয়েন্ডার অবজেক্ট। 4 জন 5 জনদের উদ্দেশ্যই হচ্ছে ডাকাতি করার উদ্দেশ্য। সেখানে এই আনঅথরাইজড আর্মস এবং ডাকাতির প্রস্তুতি বা ডাকাতি যদি হয়ে থাকে, কমিটেড ড্যাকয়েটি, এগুলোর অপরাধ কিন্তু যৌথ অপরাধ আইনে। এই জয়েন্ট অফেন্ডার বা জয়েন্ট অবজেক্ট, এই বিষয়টি সব মামলায়, হত্যা মামলায় কিংবা হত্যা প্রচেষ্টা মামলায়ও প্রযোজ্য। তবে একটি কথা আপনাদেরকে আমি বলে রাখি, সেটি হচ্ছে 31 ডিএলআর অ্যাপিলেট ডিভিশনের পেজ 29, এখানে দেখবেন 302-এর চার্জও ইল্লিগাল হতে পারে যদি, ওই যে আমি বললাম, প্রসিডিউর ইজ ইল্লিগাল, ট্রায়াল ইজ ইল্লিগাল। সে কারণে আমাদের খুব সাবধানে, এবং বর্তমান সময়ে আমি বলবো জুডিশিয়ারি অনেক ডেভেলপ করেছে। জুডিশিয়ারিতে যারা আছেন এখন, আইনজীবীরা অনেক লেখাপড়া করেন, প্রচণ্ড লেখাপড়া করেন। এখন খুব কঠিন হয়ে গেছে উকিল হওয়া। এটি মিডিয়ায় দেখছেন আপনারা, যারা পাবলিক ফিগার তারা বলেছে। তো তেমনি জজশিপে যারা আছেন তারাও খুব জাদরেল, তারাও খুব লেখাপড়া করেন এবং কম্পিটিশন করে তারা এই জজশিপের চেয়ারটি পেয়ে থাকেন। কাজেই আছিরুদ্দিন প্রমাণিক কেস, এই কেসটিতেও কিন্তু এই কথা বলা আছে যে প্রসিডিউর ইজ ইল্লিগাল, চার্জ ইজ ইল্লিগাল। কাজেই একটি মামলার এফআইআর বা সিআর কেস বা কমপ্লেন পিটিশন আপনার কতটা বিশ্বাসযোগ্য, প্রাইমা ফেসিয়া কেস আছে কিনা, মেন্স রিয়া আছে কিনা, এটাও কিন্তু ডিসাইডেড। মেন্স রিয়া যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে কাউকে সাজা দেওয়া যাবে না। মেন্স রিয়া প্রমাণ করতে হবে, এটাও কিন্তু ডিসাইডেড। যদি কোনো ভিকটিম ব্রঙ্কোনিউমোনিয়ায় মারা গেছে হসপিটালে বা কেস চলাকালীন সময়ে ব্রঙ্কোনিউমোনিয়ায় মারা গেছে, তাহলে তো তাকে 302-এর চার্জ হবে না।
এমন, কিংবা যদি রিপোর্ট আসে, মেডিকেল রিপোর্ট আসে যে তার বাম হাতে আঘাত করেছিল, বাম হাতে ইনজুরি ছিল, কিন্তু দেখা গেছে যে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর, এ কারণে মারা গেছে। হাতের আঘাতে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর হতে পারে না। অবশ্য সব মৃত্যুর আগে, এটি আপনারা জেনে রাখবেন, সব মৃত্যুর আগে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর হয়ে থাকে। কার্ডিও রেসপিরেটরি ফেইলিওরে আপনার যে যন্ত্রটি, যেমন ট্রেনের একটি ইঞ্জিন থাকে, ইঞ্জিনটি বিকল হলে পিছনে একশত বগি অচল হয়ে যায়, তেমনি আপনার হার্ট কোনো কারণে বন্ধ হয়ে গেলে আপনার মৃত্যু হবে। এবং হার্ট এবং ফুসফুস পাশাপাশি থাকে। ফুসফুস হার্টকে বলে ভাই চলতে থাকো, আর হার্ট ফুসফুসকে বলে ভাই আমাকে একটু চালা, আমাকে একটু ধাক্কা দে, আমাকে একটু অক্সিজেন দে, আমি চলতে পারছি না। এই জন্য বলে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর। কাজেই ফুসফুস এবং হার্ট এই দুই সেনাপতি আপনার দেহের ভিতরে আছে। যখন এই দুই সেনাপতি একেবারে ব্যাক টু প্যাভিলিয়ন, পিছনে প্যাভিলিয়নে চলে যায়, তখন কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর। তো এখন আরেকটা জিনিস জুডিশিয়ারিতে বারবার বলেছে, 1000 বছরের সিদ্ধান্ত বলেছে, খুব বাঘা বাঘা বিচারপতিদের সিদ্ধান্ত বলেছে, খুব বড় বড় জাজমেন্টে বলেছে। এক একটি জাজমেন্ট বাইবেলের মতো, এক একটি জাজমেন্ট পৌরাণিক কাহিনীর মতো, এক একটি জাজমেন্ট সে কি বলবো, মেঘনাদ বধ কাব্যের মতো। তো সেইভাবে মহাকাব্যের মতো এত জাজমেন্ট রয়েছে। সেইভাবে তার মূল বিষয়বস্তু, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোনো ক্রমে যেন নিরপরাধীকে শাস্তি দেওয়া না হয়। আরেকটি বিষয়ে আলোচনা এসছে যে বিচারক ইচ্ছে করলে মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন করতে পারেন। আরেকটি কথা খুব প্রচলিত, যদি আমার ভুল হয়, আপনারা যদি বিরূপ মন্তব্য করেন, আপনারা যদি আদারওয়াইজ করেন, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। সেটি হচ্ছে যে যদি বিচারক মনে করেন যে অভিযুক্তকে খালাস দিবেন, তাহলে সে গ্রাউন্ড তৈরি করে নিতে পারেন। এবং বিচারক যদি মনে করেন অভিযুক্তকে শাস্তি দিবেন, তাহলে সেভাবে গ্রাউন্ডস তৈরি করতে দিতে পারেন। তবে আরেকটি কথা আছে যে মানুষ তো আর ফেরেশতা না, অ্যাঞ্জেল না। এটি বিচারাঙ্গনে বলা হয়, এটি আইনজীবীরাও ওই শব্দটি ব্যবহার করেন, বিচারকরাও ব্যবহার করেন। এই জন্যই নিম্ন আদালতের রায়ের উপরে আপিল আছে, আপিলের উপর রিভিশন আছে, ম্যাজিস্ট্রেট কোর্টের উপরে জজ কোর্ট আছে, জজ কোর্টের উপরে হাইকোর্ট আছে, হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট আছে। এ কারণেই যে ভুল হতে পারে, সেটি বিচার বিশ্লেষণ করে একজন মানুষের অধিকার, বড় অধিকার হচ্ছে সে মামলায় ন্যায় বিচার পাওয়া। ন্যায় বিচার না পাওয়া, এর চেয়ে কলঙ্ক, কালিমা, গ্লানি আর কিছু নেই। জীবনকে অস্তিত্বহীন করে, আর ন্যায় বিচার পেলে জীবনকে উজ্জীবিত করে, আলোকিত করে, বিকশিত করে। পৃথিবীকে মনে হয় সত্যি একটি বেঁচে থাকার জায়গা, একটি ফুসফুস ধারণের জায়গা, একটি অক্সিজেন ধারণের জায়গা। তো এভিডেন্স একটি বিশাল বিষয়। যথেষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে
এইসব হত্যা মামলা কিংবা হত্যা প্রচেষ্টার মামলা প্রসিডিউর কিংবা ট্রায়াল এগুলো কনক্লুড করার জন্য আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ রয়েছে। এখন যদি হত্যার উদ্দেশ্যে আঘাত না করে, হঠাৎ করে কোনো ট্রমা ঘটে যায়, হঠাৎ সিদ্ধান্তে ইন দ্য সিন অফ দি স্পট যদি ঘটে যায়, সেখানে হত্যার উদ্দেশ্যে আঘাত না হলে, শুধু আঘাত হলে কিন্তু তাকে হত্যার শাস্তি দেওয়া যাবে না। হত্যার শাস্তি মৃত্যুদণ্ড, এবং এটি বিচারকরা যাবজ্জীবন দিয়ে থাকেন এবং কোনো কোনো ক্ষেত্রে আরও এই শাস্তি সংকুচিত করে থাকেন অবস্থা ভেদে। অপরাধের গুরুত্ব, গ্র্যাভিটি অফ দি অফেন্স কিন্তু আমাদের জুডিশিয়ারিতে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রচলিত বিষয়। এবারে অ্যাপিলেট ডিভিশনের একটি সিদ্ধান্তের কাছে যাই আমরা। 7 BLD অ্যাপিলেট ডিভিশন 265 পাতা। 7 BLD অ্যাপিলেট ডিভিশন 265 পাতা। সকল খুন নরহত্যা হলেও দণ্ডনীয় নরহত্যা সবগুলো নয়। ব্রুটাল কিলিং, হত্যার আকার, হত্যার আচরণ, হত্যার প্রক্রিয়া, হত্যার অ্যাটেম্প কতটা পরিকল্পিত, কতটা ঠান্ডা মাথায় খুন হয়েছে, এটি কিন্তু এই মামলার মধ্যে আলোচনা করা আছে। যে দুই বন্ধু ঝগড়া লেগে গেছে, একজনকে ঘুষি মারছে, মারা গেল ইন দ্য সিন অফ দ্য স্পট। এখন এই মৃত্যু আর পরিকল্পিত মৃত্যু, কাউকে গুম করা হলো, তাকে নিয়ে যাওয়া হলো এবং তাকে হত্যার জন্য ভালো ভালো খাওয়ানো হলো, তার চোখ বাঁধা হলো এবং কেউ না দেখে অন্ধকার জায়গায় রেখে কেউ টের না পায়, এরকম পরিকল্পনা করে হত্যা করা, এটা পরিকল্পিত হত্যা। এটা হলো ব্রুটাল কিলিং। তারও একটা ব্যাকগ্রাউন্ড থাকে, বিশাল কোনো স্বার্থ, বিশাল কোনো শত্রুতা মেটানোর জন্য এই ব্রুটাল কিলিংগুলি হয়। এগুলো 7 BLD 265 অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত এখানে বলা আছে। এখন এই সিদ্ধান্তগুলির কথায় আমি বারবার আসছি। সিদ্ধান্তগুলি আলোচনা হলে আমাদের জ্ঞানের পরিধি বাড়ে, আলোচনার কোনো বিকল্প নাই। ভালো লেখাপড়া করে, নিয়মিত আদালতে প্র্যাকটিস করে, নিয়মিত মেধা চর্চা করে এবং নিয়মিত সিনিয়রের সান্নিধ্যে থাকার এবং চর্চা করার এবং প্র্যাকটিক্যালি কোর্টে বাদী বিবাদী পক্ষে লড়াই করার কোনো বিকল্প নাই। এটা আমি শিক্ষানবিশ আমার ভাই বোনদের জন্য আমি বললাম। এখন আরেকটি বিষয় হচ্ছে, হত্যা মামলা হোক, হত্যা প্রচেষ্টার মামলা হোক, ইন্টারেস্টেড উইটনেস আর ডিসইন্টারেস্টেড উইটনেস। কেউ ঘুষ খেয়ে যদি সাক্ষী দেয়, কোনো দলের মদদে যদি সাক্ষী দেয়, দলের চাপে যদি সাক্ষী দেয়, এরকম ঘটনা আমরা অনেক দেখেছি। সেটি আরও ব্যাপক পরিসর, সেখানে আলোচনা সম্ভব নয়। তাহলে এটি আমাদের জুডিশিয়ারিতে যেসব বিষয় মানুষের আলোচনা কানাঘুষা চলে, তার মধ্যে এটা অন্যতম, যে ইন্টারেস্টেড ডিসইন্টারেস্টেড উইটনেস। সাক্ষী প্রভাবিত করে সাক্ষী দেওয়া, ভয় দিয়ে সাক্ষী দেওয়া কিংবা ভয় দিয়ে সাক্ষীকে নিবৃত করা, এমনকি আদালতের মধ্যেও এই প্রভাব বিস্তার করার প্রচেষ্টা, এটি মানুষ নিন্দা করে।
জুডিশিয়ারিও নিন্দা করে এবং সিদ্ধান্তগুলোও নিন্দা করে। এই বিষয়টি কিন্তু 13 বিএলসিতে আসছে, অ্যাপিলেট ডিভিশন 13 বিএলসি অ্যাপিলেট ডিভিশন 2008, 163 পাতা, 162-63 পাতা, 162-63 দুইটাই আপনারা দুই পাতায় আপনারা দেখে নেবেন। দি ইন্টারেস্টেড উইটনেস, হোয়াট ইজ ইন্টারেস্টেড উইটনেস এবং হোয়াট ইজ ডিসইন্টারেস্টেড উইটনেস, এগুলো যদি আমরা মেনে চলি, আমরা যদি নিরপেক্ষভাবে বিচার আদালত, সব আদালতই যদি আমরা নিরপেক্ষভাবে আমরা বিচার পরিচালনা করি, ট্রায়াল পরিচালনা করি, কিংবা আমাদের প্রফেশনালিজম যদি আমরা পরিচালনা করি, তাহলে আবার আমাদের যে গৌরব, যে জুডিশিয়ারির গৌরব আবার ফিরে আসবে। একটি সময় ছিল, কিংবদন্তি সময়, আমাদের স্বর্ণালী অতীত, এখন কেবল স্বর্ণালী ইতিহাস, এখন খালি প্রাজ্ঞজনের মুখে শোনা যায়, বইপত্রের মধ্যেই পাওয়া যায় যে আদালত এমন ছিল যার যার শাস্তি হতো সেও হাসতে হাসতে শাস্তি দিত, আর যার ইয়ে হতো, যিনি খালাস পেতেন তিনিও হাসতে হাসতে বেরিয়ে আসতেন। বিচারকের আচরণে এবং বিচার ব্যবস্থায় নিরঙ্কুশ, শতভাগ নিরবচ্ছিন্ন বিচার ব্যবস্থার কারণে বাদী বিবাদী উভয় পক্ষ কিন্তু আদালত থেকে খুশি হয়ে হাসি মুখে বেরোতো। সেই দিন আমরা আবার ফিরিয়ে আনতে চাই। এখন 304 পার্ট 2 পেনাল কোড, অর্থাৎ আপনি ইন্টেনশনালি হত্যা করেন নাই, এখানে কিন্তু গুরুদণ্ড হবে না, এখানে কিন্তু লঘুদণ্ড হবে। এই বিষয়ে দেশের যদি 18 কোটি মানুষ, দেশের 50 কোটি মানুষ যদি আমরা সচেতন হই, তাহলে আমাদের জুডিশিয়ারি, আমাদের দেশ, আমাদের মিডিয়া আরও সমৃদ্ধ হবে। আমাদের সাহিত্য, আমাদের কবিতা, আমাদের বইপত্র, আমাদের লেখনী, আমাদের জাজমেন্টগুলো, আমাদের আর্জিগুলো আরও সমৃদ্ধ হবে। মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। টাকা পয়সা হলে একটি দেশের মানুষের ঘরে ঘরে স্বর্ণ থাকলে, ঘরে ঘরে ডলার থাকলে শান্তি আসে না। আপনি যদি ঘর থেকে বেরোনোর পরে আপনি যদি দেখেন আপনার জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন, আপনি যদি দেখেন রাস্তায় একটি মানুষের সত্য কথা বলা নিয়ে প্রশ্ন, মারামারি নিয়ে প্রশ্ন, রাস্তায় মব, ভায়োলেন্স, চাঁদাবাজি, এসব যদি আপনি দেখেন, তাহলে আপনার শান্তি পালাবে কিন্তু পিছনের দরজা দিয়ে। এই জন্যই আমরা বলছি যে 304 পার্ট 2, 57 DLR 494 নম্বর পাতা, এটা নট কালপাবেল হোমিসাইড নট মার্ডার, নট কালপাবেল হোমিসাইড নট মার্ডার। সব নরহত্যা হত্যা নয়, সব হত্যা নরহত্যা। কিলিং কিন্তু পরিকল্পিত নৃশংস হত্যা একটি ভিন্ন জিনিস, যেটা আপনার 304 পার্ট 2 এখানে বলা হয়েছে, আপনার ইন্টেনশনাল আনইন্টেনশনাল কিলিং। এছাড়া এই সকল কেসে নিরঙ্কুশ বিচারের জন্য দায়িত্বহীনভাবে নিরপরাধ যাতে শাস্তি না পায়, বিচার ব্যবস্থা এমন একটি কঠিন জায়গা। এটি দেখবেন সমস্ত জেলা আদালতে কোটি কোটি টাকার বই রয়েছে। এখানে কোনো বিচার ব্যবস্থা যদি ন্যায় বিচার না হয় তাও লিপিবদ্ধ থাকবে 1000 বছর। কোনো বিচার ব্যবস্থা যদি ন্যায় বিচার থাকে, সুষ্ঠু ট্রায়াল হয় এবং উভয় পক্ষ বিচার প্রার্থী যদি ন্যায় বিচার পেয়ে থাকে, তাহলে তাও লিপিবদ্ধ হয়। 1000 বছরেও কিন্তু এইসব ডিসিশন, ডিএলআরগুলো এবং অন্যান্য সিদ্ধান্তগুলো, ডিএলডি, এআইআর, এগুলো কিন্তু মেলান হয় না, পচে যায় না। এগুলো আপনার 1000 কোটি টাকা দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। কাজেই আমি বলবো যে এর চেয়ে আর কোনো বিচার ব্যবস্থাকে বিতর্কিত করা
কোনো ন্যায় বিচারকে বিতর্কিত করার মতো আর জঘন্য কাজ, সমাজদ্রোহী কাজ, রাষ্ট্রদ্রোহী কাজ, ধর্মদ্রোহী কাজ আর নেই। কাজেই আমাদেরকে সেইভাবে আগামী দিনের জন্য শতভাগ নিরবচ্ছিন্ন বিচার ব্যবস্থার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। বার্ডেন অফ প্রুফ লাইজ অন দি প্রসিকিউশনের কিন্তু মামলা প্রমাণ করতে হবে। আমরা এইগুলো বিষয়গুলো মাথায় রেখে আমরা সকল আদালতের আমরা করব। এবং আমি খুব সাধারণ আইনজীবী, আমি কোনো পাবলিক ফিগার নই, তবু আমি বলবো, প্রথম যে কথা বলেছি যে একটি প্রসিডিউর স্টেট ডিফেন্স, তাতে কারো কোনো ক্ষতি হওয়ার কিছু নেই। স্টেট ডিফেন্সে কারও কোনো ক্ষতি হওয়ার নেই। এটি দীর্ঘ সময় থেকে সব সরকারের সময় স্টেট ডিফেন্স ছিল, এতে কোনো পক্ষের বাদী বিপক্ষের কোনো ক্ষতি হয় নাই। মামলার গতিতে চলছে, প্রসিডিউরে চলছে, বিচার প্রসিডিউরে চলছে। কাজেই আমাকে যদি কর্তৃপক্ষ এই স্টেট ডিফেন্সে নিয়োগ দেন, আমি কাজ করব ইনশাআল্লাহ। সালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।